এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একটা ফিটকি দিয়ে বলল, আরে দূর, বল কি বলবি, মাইন্ড করার কি আছে। তুষার একটু ভাবুক হয়ে বলল, আমাকে একটা কথা বলতো, রুশানকে না হয় ওর ফ্যামিলি তার খরচ দেয়, রাজও টিউশনি করে চলে, কিন্তু তুই যে এভাবে চলছিস টাকা কই পাস? মানে তোর বাবাও তো বেঁচে নেই। নিলয় হেসে বলে, আরে ফোনে গেম খেলে শুধু একটু মাথা খাটিয়ে মাসে মাসে আয় করা যায় হাজার হাজার টাকা। তুষার অবাক চোখে তাকিয়ে বলে, সত্যি? তাহলে আমার ফোনেও সেট করে দে। নিলয় একটু হেসে বলে, এসব তোকে দিয়ে হবে না রে ভাই, একটু এদিক সেদিক হলেই প্রতি কূপে তোকে ফকির বানিয়ে ছাড়বে, শেষে কান্না মোছার জন্য টিস্যু কেনারও টাকা থাকবে না। তবুও তুষার এসব কানে না দিয়ে ফোনটা নিলয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আরে আমি জানি যে হারলে টাকা যাবে আর জিতলে টাকা আসবে, আমিও মাথা খাটিয়েই খেলবো, তুই আমার ফোনে ওটা খুলে দে। এবার একটু হতাশ হয়ে তুষারের ফোনটা হাতে নেয় নিলয়। যদিও সে কোনো গেম খেলে না, তবুও বাজিতে খেলা যায় এমন একটা অ্যাপস খোঁজে তুষারকে ওটা ওপেন করে দিল। তুষার একটু ভাব নিয়ে বলে, এবার শুধু টাকা আর টাকা আসবে। হ্যাঁ, বলেই আর সময় অপচয় না করে সেখান থেকে চলে গেল তুষার। নিলয় পেছন থেকে বলে, দেখিস আবার বেশি টাকা টাকা করলে শেষে বান্ড কেনারও পয়সা থাকবে না। নিবিড় এতক্ষণ ওয়াশরুমেই ছিল। ওয়াশরুম থেকে বেরিয়ে রাজকে এমন গম্ভীর মুখে দেখে বলে, আবার অরণ্যের কথা মনে পড়ছে তাই না? আরে ওই মেয়ে চলে গেছে, আরও কত মেয়ে আছে লাইফে, এসব নিয়ে ভাবার টাইম আছে? রাজ একটু বিরক্তি নিয়ে বলে, কী সব যাতা বকছো? তোমাকে কে বলল অরিনের বিরহে আমি আত্মহারা? ওকে আমার মনের কথা বললাম আর সে রিজেক্ট করলো, কারণ আমি ওর মতো বড় লোক না। তাই বলে এটা নিয়ে এত ভেবে নিজেকে কেন ডিপ্রেশনে নিয়ে যাব? নিবিড় একটু হেসে বলে, তোমাকে বোঝানোর আগেই বুঝে ফেললে, ইউ আর ব্রিলিয়ান্ট। বিকেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল নিবিড়। জরুরি প্রয়োজনে একটু দূরে গিয়েছিল সে, এখন ফিরে যাচ্ছে বাসায়। তার পাশে ছোট্ট একটা ফ্যামিলি, তাদের সাথে বসে আছে আরেকটা মেয়ে, তার থেকে কিছুটা ছোট হবে, চেহারা কিছুটা নিবিড়ের সাথে মিল আছে। তাই অবাক হয়ে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়েছিল নিবিড়। মেয়েটা হয়তো এই ভদ্র লোক আর ভদ্র মহিলার মেয়ে। টিকিট হাতে দাঁড়িয়ে আছে সবাই। ভদ্রলোকটা একটু দূরে হেঁটে গিয়ে আবার ফিরে এসে মহিলার দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, ফারাহা, তুমি ফারাহকে নিয়ে এখানে 2 মিনিট দাঁড়াও, আমি একটু আসছি। বলেই চলে গেল সেই লোকটা। নিবিড় পাশ থেকে বিষয়টা খেয়াল করলো, তার মানে এই মহিলার নাম ফারহা, আর পাশে বসে থাকা মেয়েটা তার মেয়ে ফারিহা। বিষয়টা নিয়ে আর বেশি ভাবলো না সে। এত দূরে এসে অপরিচিত মানুষদের নিয়ে ভেবেই বা কি লাভ। কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে নিবিড়। এর মাঝে ফারহা তার কাছে এগিয়ে এসে বলে, বাবা, আর কতক্ষণ বাকি আছে দেখো তো। নিবিড় তার দিকে চেয়ে বলে, ফারহা আপনার টিকিট কয়টা? তৎক্ষণাৎ বেগের দিকে চেয়ে বলে, সরি। ও, সেটা তো খেয়াল করিনি। ফারহা তৎক্ষণাৎ ব্যাগের দিকে চেয়ে বলে, বলেই ব্যাগ থেকে টিকিট বের করে নিবিড়ের দিকে এগিয়ে দিল সে। কারণ এত ছোট লেখা, চশমা ছাড়া পরিষ্কার দেখতে পায় না সে। 20 বছর আগে ছেলে হারানোর শোকে আজও কাঁদতে কাঁদতে চোখ ও ব্রেন দুটোতেই প্রভাব পড়েছে খুব। নিবিড় টিকিটটা দেখে বল, আবরার আহমেদকে? মহিলাটা বলে, আমার স্বামী, একটু আগে দেখলে যে সে। ও আচ্ছা, আপনাদের বাসের তো এখনো 20 মিনিট বাকি, মানে এখন আমি যেটাতে যাব ওটার পরের বাসটাই আপনাদের। বলে এই টিকিটটা ফারহার দিকে এগিয়ে দিল। ফারহা তা হাতে নিয়ে বলে, ধন্যবাদ বাবা। দেখতে দেখতে 2 মিনিট পর নিবিড়ের বাসের সময় হলো। সেটাতে ওঠার প্রস্তুতি নেয় সে। এতক্ষণ কথা বলা ভদ্র মহিলাকে বিদায় দিয়ে বাসে উঠে নিজের সিটে গিয়ে বসলো। আজ আরোহীকে পড়াতে এসে তাদের বাড়ির গেট পেরিয়ে ভেতরে গেলে দেখে বাইরে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, আর ভেতরেও আগের তুলনায় আজ অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। হয়তো বাড়িতে আজ মেহমান এসেছে। এমন অবস্থায় পড়াতে যাওয়া কি ঠিক হবে? প্রশ্নটা মাথায় ঢুকলো তার।
এত মানুষের ভিড়ে বিষয়টা লজ্জাজনক মনে হলো তার কাছে। চলে যাবে ভাবছে এমন সময় ওপর তলায় বেলকুনিতে আরোহীকে দেখতে পাইছে। আরোহী রাজকে উদ্দেশ্য করেই বলে। নার্ভাস হওয়ার কিছুই নেই, চলে যেতে হবে না। রাজ একটু অবাক হলো। আজব তো, আমি চলে যাব ভাবছি, এটা আরোহী জানলো কিভাবে? নাকি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি দেখে এমনটা ভেবে নিয়েছে? আর বেশি কিছু না ভেবে ভেতরে চলে যায় রাজ। অনেকদিন পর সোনার ডিম পাড়া রাজ হাসে দেখা মিল। প্রায় 2 মাস পর নির্জন তার ফ্যামিলির কাছে এসেছে আজ। নির্জনের ব্যাপারে পুরোপুরি না জানলেও কিছুটা জানতে পেরেছে সে। তাই সন্দেহজনকভাবে আরোহীকে পড়ানোর নামে রাজের এই বাসায় প্রবেশ করা। ভেতরে ঢুকে রাজ তাকে সালাম দিয়ে আরোহীকে পড়ানোর জন্য রুমের দিকে হাঁটা ধরল। নির্জন পেছন থেকে ডাক দেয় তাকে। রাজ ওভাবেই দাঁড়িয়ে যায় সোজা হয়ে। মনে একটাই প্রশ্ন জেগে উঠল তার। চিনে ফেলেনি তো? সংকোচ নিয়ে পেছনে ফিরে সে। নির্জনের চারপাশে কয়েকটা গার্ড দাঁড়ানো। বেশ কিছু না ভেবে এগিয়ে গিয়ে নির্জনের সামনে দাঁড়া রাজ, একদম ভদ্র ছেলেদের মতো করে। নির্জন বসে থাকা অবস্থায় প্রশ্ন করল, তোমার নাম কি রাজ? রাজ কিছুটা সংকোচ বোধ করে উত্তর দেয়, জি। রাজকে এভাবে দাঁড় করানোতে কিছুটা ভয় হয় আরোহীর, কারণ বাবা খুব রাগী। রাজের সাথে আবার খারাপ বিহেভ করে বসবে নাকি। তাই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আরোহী। নির্জন তাকে দেখে কাছে টেনে পাশে বসিয়ে রাজকে বলে, পড়াশোনা কেমন চলছে ওর? রাজ শান্তভাবে উত্তর দেয়, জি আঙ্কেল, ভালো। পাশ থেকে ফর্সা করে একটা কম বয়সী ছেলে বলে ওঠে, আর কোথাও কি টিউশনি করাও? রাজ মাথা নিচু করে বলে, না। ছেলেটা বলে, ভেরি গুড। তোমার টিউশনিতে শুধু একটা স্টুডেন্ট আরোহী, তোমার সর্বোচ্চ চেষ্টাটা করবে আরোহীর পেছনে। রাজে বিরক্ত লাগলেও এই মুহূর্তে তা প্রকাশ করার সময় নেই, তাই শান্তভাবেই বলে, ছেলেটা জি, আমি সর্বোচ্চ চেষ্টাটুকুই করব। আর কিছু বলল না। নির্জন আরোহীর মাথায় হাত বুলিয়ে বলে, আমার একটাই মেয়ে, জানো তো নিশ্চয়। রাজ শান্তভাবে বলে, জি। এবার আরোহীকে বলে, যাও মা, পড়তে পারো। বাবার পাশ থেকে উঠে চলে গেল আরোহী। তারপর রাজও চলে গেল। আরোহীকে পড়ানোর সময় রাজ একটু উৎসাহ নিয়ে বলে, তখন তোমার বাবার পাশে যে ছেলেটা কথা বলেছিল সে কে? আরোহী বলে, চিনি না আমি, তবে বাবার সাথে মাঝে মাঝে আসে আমাদের বাসায়, আর আমার দিকে অদ্ভুত অদ্ভুত ভাবে তাকায়। রাজ আর কিছু বলে না। রাজ আর কিছু না বলে আরোহীর হোমওয়ার্কের খাতায় চোখ রাখে। আরোহী একটু হাসির রেখা টেনে বলে, ডক্টর দেখিয়েছেন? রাজ ছোট্ট করে বলে। হুম। আরোহী হাসি মুখ করে স্বাভাবিক করে বলে, শুধুই ধন্যবাদও দিলেন না, কিপটা লোক। রাজ এবার একগাল হেসে বলে, অসংখ্য ধন্যবাদ। হয়েছে, এবার আর একটা কথাও না বলে চুপচাপ পড়া বের করো। আরোহীকে পড়ানো শেষ হলে বাসা থেকে বেরিয়ে যায় রাজ। গেট পেরিয়ে কিছুটা সামনে যেতেই দেখে নির্জনের সাথে বসে থাকা ছেলেটা তার গ্যাং নিয়ে রাস্তার পাশে সিগারেট টানছে। রাজকে দেখে ডাক দিল ওই ছেলেটা। রাজ সামনে এগিয়ে গেল। রাজের মুখের উপর ধোঁয়া ছেড়ে বলল, আরোহীর টিচার হয়ে এবারেতে এসেছো, টিচার হয়ে থাকো। এর চেয়ে বেশি কিছু কে প্রশ্রয় দিও না। আরোহী আর আমার বিয়ের কথা অনেক আগেই ফাইনাল করে রাখা হয়েছে। আরোহীর কলেজ লাইফ শেষ হলেই বিয়েটা হয়ে যাবে। সো আরোহীর দিকে কেউ চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলবো তার। এটা তোমার জন্য ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং। রাজ কিছুটা অবাক হয়ে বলল, হঠাৎ এমনটা বলছেন কেন? আরোহী শুধুই আমার স্টুডেন্ট। ছেলেটা একটু হেসে বলে, গুড। এর চেয়ে বেশি কিছু যেন না হয়, তাই আগে জানিয়ে রাখলাম। এবার যেতে পারো। বলে সিগারেটে আরেক টান দিল ছেলেটা। সেদিন রাজ পড়াতে না আসায় আরোহী মই নিয়ে দেয়ালের ওপর দিয়ে বারবার তাকানোর কথাটা কাজের মেয়েটা বলে দেয় তাকে। হয়তো রাজের জন্যই আরোহীর মনে কোনো ফিলিংস তৈরি হচ্ছে, তাই আগে থেকে সাবধান করে দিল রাজকে। রাজ হাঁটা ধরল চুপচাপ। এই শহরে সাধারণভাবে চলতে গেলে 2 টাকারও দাম পাওয়া যায় না। উচ্চ শ্রেণীর লোকেদের যত কদর, তারা যেমনই হোক না কেন। বাসায় এসেই নিবিড় ফ্রেশ হয়ে ফরিদা আন্টির কাছে চলে গেল রাতের খাবার তৈরি হয়েছে কিনা দেখতে। দেখে এখনো রান্না চুলায়, হয়তো আরো 8 ঘন্টার মতো লাগতে পারে। উদয় পেটের ভিতর একটা স্টেডিয়াম তৈরি হয়েছে তার। মনে হচ্ছে 22 জন প্লেয়ার একসাথে বল নিয়ে দৌড়াদৌড়ি করছে আর দর্শকরা লাফাচ্ছে। এদিকে ক্লান্তিতে মাথাটাও ঝিমাচ্ছে খুব। ফরিদা আন্টি এমন অবস্থা বুঝতে পেরে বলে, আর কিছুক্ষণ ওয়েট করো, আমি তাড়াতাড়ি করছি। কলিং বেলটা বেজে
ওঠে। নিবিড় ক্লান্ত হয়ে দরজার কাছে এগিয়ে দরজা খুলেই বাইরে নীলা দাঁড়িয়ে আছে, হাতে একটা হটপট। মনে হয় খাওয়ার কিছুই হবে। এই যেন নিবিড়ের জন্য মেঘ না চাইতেই বৃষ্টির মতন। পেছন থেকে ফরিদা আন্টি এগিয়ে এসে বলে, কে এসেছে? তারপর দরজার সামনে এসে নীলাকে দেখে বলে, তুমি ওই মেয়েটা না, পাশের বাসায় নতুন উঠেছো? নীলা একটু হেসে বলে, জি আন্টি। ফরিদা আন্টি একটু গম্ভীর গলায় বলে, এখন রাতের বেলায় কেন এসেছো? কোনো দরকার? এটা এবার হাসি বাদ দিয়ে স্বাভাবিকভাবে বলে, আসলে আমি নিজের হাতেই বিরিয়ানি রান্না করেছি, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম। ফরিদা আন্টি একটু সন্দেহজনকভাবে বলে, তোমাকে কি আমরা সেভাবে চিনি? তাহলে কেন কষ্ট করতে গেলে? পাশ থেকে নিবিড় ফোড়ন কেটে নীলার হাত থেকে হটপটটা টুপ করে নিয়ে নেয়, বলে, আরে আন্টি, আমি চিনি তাকে। নীলা ভেতরে গিয়ে বসো তুমি। অনুমতি পেয়ে নীলা ভেতরে চলে গেল। ফরিদা আন্টি নিবিড়কে ফিসফিস করে বলে, নতুন মেয়ে, ভালো করে চিনিও না, ওর থেকে এভাবে হুটহাট কিছু নেওয়া ঠিক হলো? নিবিড় ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বলে, আমার ফ্রেন্ড সে, স্পেশালি আমার জন্যই রান্না করে এনেছে। এখন তোমাদের সন্দেহ হলেও খেয়ে নাও, আমি খেয়ে যা থাকে তা প্রয়োজন হলে ফেলে দিও। বলেই হটপটটা নিয়ে কিচেনে চলে গেল নিবিড়। ফরিদা আন্টির মাথায় এবার ঢুকলো কাহিনীটা। কোমরে হাত দিয়ে পিটপিট করে বলে, আহা, এই ব্যাপার তাহলে। এবার মেয়েটার সামনে গিয়ে বলে, নাম কি তোমার? মেয়েটা হেসে উত্তর দেয়, আন্টি নীলা। ফরিদা আন্টি ভ্রু কুঁচকে বলে, আন্টি নীলা? আন্টি নীলা আবার কারো নাম হয় নাকি? নীলা বলে, আন্টি আমার নাম হলো নীলা। ফরিদা আন্টি হেসে বলে, বুঝেছি, আমি দুষ্টমি করলাম। আচ্ছা, আমি একটু আসি, চুলোয় রান্না বসিয়েছি তো, তুমি কিন্তু কোথাও যেও না, একসাথে খেয়ে তারপর যেও। নীলা অমত করে বলে, না আন্টি, বাবা বাসায় এসে আমাকে খুঁজবে, রাতের বেলা বাইরে এসেছি শুনলে বকা দিবে সে। অন্য একদিন সময় করে এসে একসাথে খাবো। আর নিবিড়কে বাকি কথাটা ফরিদা আন্টি কিনে নিয়ে বললাম, তাকে বলবো যে তুমি চলে গেছো, আর ফোন দিয়ে জানিয়ে দিতে খাবার কেমন হয়েছে, তাই তো? এবার একটু লজ্জা ভঙ্গিতে হাসি দিল নীলা। ফরিদা আন্টি হেসে বলে, বয়স এমনি এমনি বাড়েনি, বুঝলে? আজ রাতেও মাল ভর্তি 3টা ট্রাক আটক করা হয়েছে। লোকগুলো গাড়ি রেখে পালাতে যাওয়া শুট করা হয়েছে তাদের। 3 জন মারা গেছে আর 2 জনের পায়ে গুলি লেগেছে, তাই তারা জঙ্গলের মাঝে কাতরাচ্ছিল। পরে তাদেরকেও আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। রুশান মৃতদেহগুলো মর্গে পাঠিয়ে দিয়ে আহত 2 জনকে হসপিটালে ভর্তি করে রেখেছে। ওদের 2 জন থেকে হয়তো কিছুটা জানলেও জানা যেতে পারে। আর গাড়িগুলোকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা তখন রাত 1টা। গাড়ি আটক হওয়া লোক ধরা পড়ার খবরটা মুহূর্তে নিলয়ের কানে এসে যায়। নিলয় বাসায় একবার হেঁটে দেখে আজও রুশান বাসায় নেই। বাকিটা বুঝে নিয়েছে সে। ছাদের কার্নিশে একপাশে ফোনটা রেখে সিগারেটে মুখে দিল নিলয়। রুশান তার গলার এখন কাটার মতো বিঁধে আছে, না পারছে গিলতে, না পারছে ফেলতে। বন্ধুত্বের টানে মারতেও পারছে না, আবার না মেরেও উপায় নেই। মায়া দেখিয়ে নিজেদের বিপদ টেনে আনছে সে। অন্ধকারে বেরিয়ে গেল নিলয়, হাতে একটা পিস্তল। তার মাথার রাগ এতটাই ভর করে আছে যে ভালো খারাপ কিছুই বুঝে উঠতে পারছে না সে। একে একে তার সব লোক হারিয়ে যাচ্ছে, সাথে কোটি কোটি টাকার মাল। সব যেন চোখের পলকে দিন দিন তলিয়ে যাচ্ছে। আবেগ আর বিবেকের মাঝে তৈরি হওয়া যুদ্ধটা যেন ডিপ্রেশন ছাড়া আর কোনো দিকে মোড় নিচ্ছে না। তখনই মুষলধারে বৃষ্টি। রাত তখন 3টে বাজে। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সাথে মেঘের গর্জে ওঠা শব্দটায় কেঁপে কেঁপে উঠছে চারপাশটায়। নিলয়ের বৃষ্টি ভেজা চুলগুলো কপালের সাথে লেপ্টে ছিল। হাঁটতে হাঁটতে ওই গোপন জায়গাটায় চলে এলো যেখানে রুশান তার টিম নিয়ে প্ল্যান তৈরি করে। বাড়িটার সামনে দাঁড়িয়ে কপালে লেপ্টে থাকা চুলগুলো হাতের আঙুল দিয়ে পেছনের দিকে নিয়ে মুখ থেকে যতটা পারলো পানি সরিয়ে নিল। এক টুকরো কাপড় দিয়ে পেঁচিয়ে নিল মুখটা। এখানে প্রত্যেকটার চাবি সে ডুপ্লিকেট করে নিয়েছে, যার কারণে এখন আর রুশানের থেকে চাবি নিয়ে এখানে আসতে হবে না। বৃষ্টির সাথে বজ্রপাত যেন বেড়েই চলেছে ক্রমশ। আর সময় নষ্ট না করে ভেতরে চলে গেল সে। ওইখানে থাকা কয়েকজন ঘুমাচ্ছে আর কয়েকজন নজরে রাখছে চারপাশটা। একটা ভিমের সাথে নীরবে দাঁড়িয়ে আছে নিলয়। জেগে থেকে ট্রল দেওয়া একজন তার সামনে দিয়ে ক্রস করতেই
এক টানে গলাটা কেটে ফেলে তার। লোকটা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থেকে ধপ করে পড়ে গেল নিচে। সেই সাথে গলা ফেটে বেরিয়ে আসা তাজা রক্ত চিকন পাইপ দিয়ে বের হওয়ার মতো ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়েছে। সেই সাথে শুরু হয়ে গেল লোকটার দাপড়ানো। এভাবেই একে একে জেগে থাকা অনেকেই এভাবে শুইয়ে দিলেও সে কয়েকজন টের পেয়েও গেল যে অস্বাভাবিক কিছু একটা ঘটেছে। তারা খুব সাবধানতার সাথে পিস্তল হাতে এক পা করে চারপাশটায় চোখ রেখে হাঁটছে। বৃষ্টি ভেজা রাতের এমন শীতল পরিবেশেও তাদেরকে শীতল করতে পারছে না। অস্থিরতায় কপাল ও গলা ভিজে গেল ঘামে। পেছন থেকে কেউ একজন কাঁধে কয়েকবার আলতো করে টোকা দিলে চমকে পেছনে ফিরে লোকটা। সাথে সাথেই গলায় বসে গেল একটা ফ্লোরে আশ্রে পড়ে গেল সেও। একজন রুশানকে বিষয়টা জানানোর জন্য ফোন বের করলো, কল করলো নিজের মাঝে অস্থিরতা ভাবকে। রুশান ফোন রিসিভ করার পর আর কোনো কথা শুনতে পেল না। লোকটা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ফোনটা হাত থেকে পড়ে নিচে শব্দধ্বনি তৈরি করলো রক্তের স্রোত সাথে। পেছন থেকে ভেসে উঠল নিলয়ের কালো কাপড় পরা বাঁধা মুখটা। ঘুমিয়ে থাকা লোকগুলো হঠাৎই ঘুম থেকে উঠে অবচেতন হয়ে আছে। তাদের অবচেতন মস্তিষ্ক বিষয়টা বুঝে নিতেও সক্ষম নিচ্ছে কয়েক সেকেন্ড, তার আগেই সব শেষ। ওইদিকে রুশানের ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়ে গেল। ভোর রাত্রে এভাবে ফোন দেওয়া, তারপর ফোন পড়ে যাওয়ার শব্দ। আরও কয়েকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করলো না। ফ্লোরে পড়ে থাকা অবস্থায় রিং হয়ে যাচ্ছে। সব আবার আগের মতো বন্ধ করে চলে গেল নিলয়। বাড়ির সামনে হেঁটে আসা পায়ের ছাপগুলো আর নেই। অতিরিক্ত বৃষ্টি হওয়ার রাস্তায় পানি জমে গিয়েছে অনেকটা। রুশান ওই জায়গাটায় পৌঁছতে প্রায় ভোর হয়ে এলো। ততক্ষণে রাস্তায় জমে থাকা পানিগুলো সরে গিয়েছে। চারপাশটায় তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল সে। ছোট্ট ঢাকনাটা খুলে ভেতরেই চলে গেল সে। সেখানে কারো শব্দ আসছে না তার। আরেকটু ভেতরে গেল, একজনের লাশ পড়ে আছে, তার রক্তে ভিজে আছে অনেকটা ফ্লোর। আর কিছু সামনে গেলে আরেকটা রুশানের সাথে আসা তার সহকারী আজিম মাথায় হাত দিয়ে একপাশে বসে গেল। কিন্তু রুশান চুপচাপ। আর একটু এগিয়ে গেল, একে একে সবগুলো লাশ গলা কাটা অবস্থায় পড়ে আছে। তার মাঝে দু একজন হয়তো ঘুম ভাঙা অবচেতন অবস্থায় পাল্টা আক্রমণ করতে চেয়েছিল, কারণ তাদের হাতের কাছে বন্দুক পড়ে আছে। হয়তো গুলি চালানোর আগেই তাদেরকে দূর থেকে মাথায় শুট করে ফেলে দিয়েছে। সব তো ঠিকঠাকই ভাবে বন্ধ ছিল, তাহলে ভেতরে এলো কে আর কিভাবেই বা আসলো? তবে কেউ এসেছে এটা তো নিশ্চিত। দরজায় বা কোথাও হয়তো কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, যেটা চেক করলেই হয়তো বোঝা যাবে। তাই আর দেরি না করে কাকে যেন ফোন দেয় রুশান। ওইদিকে নিলয়ের হাত থেকে গ্লাভসগুলো খুলে ব্রিজের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীতে, যেগুলো ভেসে চলে গেল পানির স্রোতের সাথে। ভোরের আলো তখন ফুটতে শুরু করলো। নিলয় ফোনটা বের করে রুশানের নম্বরে কল দেয়। রুশান একবার কল কেটে দিয়ে পরের বার রিসিভ করে নিলয় খুব হাওয়াগোবা মতো করে বলে, রুশান দোস্ত, আমার ইংলিশ বুকটা খুঁজে পাচ্ছি না, তুই কি নিয়েছিলি? একটু বিরক্তি নিয়ে বলে, তোকে পরে ফোন দিচ্ছি, এখন একটু ঝামেলায় আছে। নিলয় আবার বলে, রুশান এই সকাল সকাল কি আবার ঝামেলায় পড়লি রে ভাই তুই? বিরক্তি নিয়ে নিলয়কে ম্যানেজ করতে বলে, তেমন কিছু না, ছোট একটা ঝামেলা। আর তোর বই ধরিনি আমি, নিবিড় তুষার এরা কেউ নিয়েছে কিনা দেখ। বলেই ফোন কেটে দিল রুশান। ফোন কেটে একটা ভিলেনি হাসি দিয়ে বাসায় চলে যায় নিলয়। দেখে ফরিদা আন্টি নামাজ পড়ছে, বাকিরা এখনো ওঠেনি। সকালবেলার ঘুমটা হয় সবচেয়ে ক্লান্তিকর। ওই বিরিয়ানি কেমন হয়েছে কিছু বললেন না তো? ছাদ থেকে এই কথাটা বলল নীলা, যেন নিবিড়ের মুখে ভালো কিছু শোনার জন্য অস্থির হয়ে আছে তার মন। নিবিড় ছাদের দুই পাশে হাত ভর দিয়ে দাঁড়িয়ে বলে, গতকাল রাতে অনেক ক্লান্ত ছিলাম তো, সেই সাথে খিদেও ছিল অনেক, তাই এত কিছু খেয়াল করতে পারিনি, খেয়েই ঘুমিয়ে পড়েছি। নীলা একটু ফ্রুকুচকে অবাক হয়ে বলে, নিবিড় তাই বলে কি একটুও বুঝতে পারেননি? হেসে বলে, বুঝতে যেহেতু পারিনি কি আর করার, এক কাজ করো, তুমি সময় পেলে আবার রান্না করে নিয়ে আসিও, আমি টেস্ট করে তোমাকে স্বাদটা কেমন হয়েছে তা বলে দিব। বলেই একটু হেসে দেয় নিবিড়। নীলা কোমরে দুই হাত রেখে ফ্রুকুচকে বলে, মজা করছেন আমার সাথে? নিবিড় সিরিয়াস লুক নিয়ে বলে, এই একদম ভুরু কুচকাবে না।
নীলা আরেকটু ফ্রিকুচকে বলল, কেন? আবার কুচকালে? এভাবে চোখের দিকে চেয়ে ভুরু কুচকালে কেমন যেন বউ লাগে। কিছুটা লজ্জা পেল নীলা, জোর করে হাসিটা থামিয়ে রেখে বলে, আচ্ছা ঠিক আছে, অন্য একদিন রান্না করে খাওয়াবো, তখন কিন্তু এসব নাটক করতে পারবেন না। নিবিড় বলে, শুধু একদিন খাওয়াবে? তার মানে কি শুধু নিজের রান্নার স্বাদ জানার জন্য রান্না করে খাওয়াবে? তাহলে থাক, আমাকে খাওয়ানোর দরকার নেই, অন্য কাউকে খাইয়ে স্বাদ জেনে নিও। নীলা কপালে হাত দিয়ে কিছু বলতে যাবে, তখনই নিবিড়ের পাশে তুষার এসে দাঁড়ায়। নীলার দিকে হাত নাড়িয়ে তুষার বলে, হাই, গুড মর্নিং, কেমন আছো? বিরিয়ানি খাওয়ার সময় মুখে হঠাৎ এলাচি পড়ার মতোই অনুভূতি হলো নিবিড়ের। তুষার এই মুহূর্তে তার কাছে এসে সেই এলাচির মতোই। নিবিড় কিছুটা আমতা আমতা করে তুষারের পিঠে হাত রেখে বলে, তুষার হাতটা সরিয়ে দিয়ে বলে, বন্ধু তুই এক কাজ কর, আন্টির নাস্তা তৈরি শেষ হয়েছে কিনা দেখে আয়। হাতটা সরিয়ে দিয়ে বলে, এইমাত্র দেখে আসলাম, এখনো শেষ হয়নি। আবার নীলার দিকে চেয়ে বলে, কেমন আছো বললে না তো? তোমার হাতের রান্না কিন্তু উফ, কি বলবো, জাস্ট অসাধারণ। নিবিড় আবার বলে, আচ্ছা বন্ধু, ধন্যবাদ। তুষার অবাক হয়ে বলে, প্রশংসা করলাম তার, তুই ধন্যবাদ জানাচ্ছিস কেন? নিবিড় বলার মতো কিছু খুঁজে না পেয়ে বলে, দোস্ত একটু জানা, একটা দরকারি কথা বলছি আমরা। আমিও থাকি। বলছি না দরকারি, এখন যা পরে আসিস। তুষার এবার নিবিড়ের দিকে চেয়ে বিড়বিড় করে বলে, এটাকে আমার ভালো লাগছিল, কিন্তু নিবিড়ও বিড়বিড় করে বলে, তোকে অন্য একটা খুঁজে দেব, এখন যা। তুষার আবার বলে, এই কথা তো অনেকবার বললি, কই দিলি না তো। নিবিড় তাকে বোঝাতে বলে, এবার দিব, এখন যা। তুষার আবার নীলার দিকে চেয়ে বলে, আমার বন্ধুটা কিন্তু সেই লেভেলের মেয়ে পটাতে পারে, এর আগেও। বাকিটা বলার আগে নিবিড় তার মুখ চেপে ধরে সিঁড়ির রুমের দিকে নিয়ে চলে যায়। কলেজ যাওয়ার পর রাজ, নিবিড়, তুষার ও নিলয় এক পাশে বসেছিল। তুষার মাথায় একরাশ টেনশন নিয়ে পড়ে আছে, এখনো বাসায় ফেরেনি। নিলয় আর তুষার গেল ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসতে। রাজ ও নিবিড় বসেছিল একসাথে। সেই মুহূর্তে কয়েকটা বাইক এসে সারি বেঁধে দাঁড়ায় তাদের সামনে। একটা ছেলে বাইক থেকে নেমে দ্রুত গতিতে এসে রাজের সামনে দাঁড়িয়ে বলে, তোর নাম কি রাজ? তাদের কথার কিছু বুঝলো না। রাজ বলে, হ্যাঁ আমি রাজ। কেন, কি হয়েছে? আর আপনারাই বা কারা? তাদের কথার কিছু না বুঝলো রাজ বলে। রাজকে আর কিছু না বলে ছেলেটা তার কলার চেপে ধরে বলে, বাইকে ওঠ, তোর সাথে বোঝাপড়া আছে আমার। পাশ থেকে নিবিড় বলে, এই ভাই, আপনি হুট করে এসে গায়ে হাত দিচ্ছেন কেন? একটা ছেলে নিবিড়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাজকে বাইকে তুলে নিল। তুষার দূর থেকে বিষয়টা বুঝতে পেরে সামনে এগিয়ে এসে বলে, মগের মূল্য নাকি? হুট করে কলেজ থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া কি এতই সোজা? ছেলেটা তুষারের দিকে আঙুল তুলে বলে, বেশি উঠতে আসবি না, একদম হাত পা ভেঙে এখানে ফেলে রাখবো, সর সামনে থেকে। সেই মুহূর্তে নিলয় এসে কোনো কথা না বলে ছেলেটার বাইকের চাবি খুলে নিয়ে বলে, দেখি নিয়ে যায় এবার। নিলয়ের এমন দুঃসাহসিক আচরণে বাইকে থাকা ছেলেটা এবার সানগ্লাস খুলে নিলয়ের দিকে তাকায়। বাইক থেকে নেমে নিলয়ের মুখোমুখি দাঁড়ালে নিলয় পেছন থেকে নিবিড় ও তুষার দুজনে এসে দাঁড়ায়। বড় একটা ঝামেলা সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হলে অরিন দ্রুত এসে নিলয় আর ছেলেটার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। এবার ভাইয়া সবাই জড়ো হয়ে আছে, কলেজ টাইমে এভাবে ঝামেলা তৈরি করা ঠিক হবে না। রাজ তাদের সামনে এগিয়ে এসে বলে, তার মানে তোমার ভাড়া করা গুন্ডা এরা? মূর্তি অরিন রাজের দিকে আঙুল তুলে বলে, খবরদার বাজে বকবে না, আমার কাজিন হয় সে। পাশ থেকে নিবিড় বলে, ওয়াও, কাজিন লাভ স্টোরি, বাহ ভালোই তো চলছে। তাহলে রাজের সাথে নাটক করার কি দরকার ছিল? সেটা এতক্ষণ দাঁড়িয়ে সব শুনলো। এবার অরিনকে এক পাশে সরিয়ে রাজের কলার চেপে ধরে পড়ে। অরিনকে প্রপোজ করার সাহস পাস কোথায় তুই? রাজ ছেলেটার হাতটা সরিয়ে নিয়ে বলে, কাউকে ভালোবাসলে তা বলতে আবার ভয়ের কোনো কারণ দেখছি না। ছেলেটা আবার বলে, ওর দিকে চোখ তুলে তাকাবি তো চোখ উপড়ে ফেলবো একদম, কথাটা মাথায় রাখবি। বলেই রাজকে ছেড়ে বাইকে গিয়ে বসলো ছেলেটা। নিলয় থেকে চাবি নিয়ে বলে, টার্গেটে পড়ে গেলি তুই, ক্লাস শেষে বাইরে আয়। ছেলেগুলো চলে গেলে অরিন রাজের সামনে গিয়ে বলে, আমার চাচাতো ভাই হয় সে, পলিটিক্স করে, আমি বলেছি দেখে বেঁচে গেলে আজ।
নেক্সট টাইম কিছু করার আগে ভেবেচিন্তে করবে। লেভেল যতটুকু আছে ততটুকুই থাকার চেষ্টা করবে, বেশি উঠতে যেও না। নিবিড়ের ক্লাসে মন বসছে না আজ, মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। বাইরে গেলে আবার না জানি কোন ঝামেলায় পড়তে হয়। কেন যে অরিনকে প্রপোজ করার বুদ্ধিটা সে রাজকে দিতে গেল? এমনিতে এসব ঝামেলা নিবিড়ের পছন্দ নয়। কারোর সাথে ঝামেলা করেই বা কী লাভ? যতদিন বেঁচে আছি সবার সাথে মিলেমিশে বাঁচবো, এই ধারণাটা নিবিড়ের। তবুও সব ঝামেলা তাদেরই উপরই এসে পড়ে। একবার তুষারের ঝামেলা, আরেকবার রাজের ঝামেলা, ঝামেলার শেষ নেই। এর হয়ে না হয়ে ছেলেগুলোকে বুঝিয়ে বলে কোনোভাবে মিটমাট করার চেষ্টা করতে হবে। কিন্তু গেট পেরিয়ে বাইরে এসে তাদের কাউকে চোখে পড়লো না তার। রাজের মুখেও দেখছি বিষয়টা নিয়ে কোনো চিন্তার ছাপ নেই, নিলেও স্বাভাবিক। তাহলে কি অযথায় বিষয়টা নিয়ে এতটা ভেবেছিল সে? ওইদিকে রুশানের মাথায় কিছুই ঢুকছে না, তবে কেউ একজন যে তার সাথে সাপলুডু খেলছে বিষয়টা বুঝতে বাকি রইল না তার। সেদিন ওই লোকটার গায়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা, আর এখন তার এতগুলো লোককে এভাবে শেষ করে দেওয়া। নিশ্চয়ই এমনও কেউ আছে যে ওই গোপন জায়গাটার কথা জানে, আর সেখানে তার আসা যাওয়া আছে। তবে সব কিছু তো ঠিকঠাকভাবেই থাকে, তাহলে সে আসে বা কী করে আর যায় বা কী করে? দরজা তালা না ভেঙে খুলে কী করে? আর খুললেও কোথাও কারো আঙুলের ছাপ নেই। অদ্ভুত লাগছে সব। এত কিছু আড়ালে রেখে এসব করি বা কী করে? আজ আরোহীকে পড়াতে গেলে দেখে আরোহীর মনটা খুব ফুরফুরে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে দারুণ মুডে আছে। খুশির পরিমাণ এতটাই যে পড়ার মন বসছে না তার। রাজ বিষয়টা জানতে চাইলে আরোহী বলে, জানেন, এবার মা আর বাবার মাঝে কোনো ঝগড়া হয়নি। আগে দেখতাম কেমন মুখ ফিরিয়ে থাকতো, এখন দেখছি মা নিজে গিয়ে বাবার সাথে কথা বলছে। দেখে মনেই হচ্ছে না একজন আর একজনের সাথে রাগ করেছিল। আর বাবাকে আমি অযথাই খারাপ ভাবতাম। বাবা এখন আমাকে কত আদর করে, মাকেও খুব ভালোবাসে। জানেন, আগামীকাল আমাকে আর মাকে ঘুরতে নিয়ে যাবে বাবা। কত বছর পর যে বাবা এভাবে আমাদের নিয়ে সময় কাটাচ্ছে তা আমার নিজেরই মনে পড়ছে না। আরোহী কথাগুলো বলাতে খুব আনন্দ কাজ করলো রাজের মাথায়। বিষয়টা স্বাভাবিকভাবে ঢুকছে না। হুট করে এত ভক্তি আসার কারণ কি? রাজু একটু উৎসাহ দেখিয়ে বলে, কোথায় নিয়ে যাবে তোমাদের? আরোহী হেসে বলে, কক্সবাজার যাব। অনেকদিন পর এমন খোলামেলা সমুদ্রে যেতে পারবো। বাবা ছোটবেলায় একবার কাশ্মীর নিয়ে গিয়েছিল, এরপর আর কোথাও যাওয়ার সুযোগ হয়নি, আর এখন কক্সবাজার। রাজ বই হাতে নিয়ে বলে, সমুদ্র ভালো লাগে? আরোহী খুব তৃপ্তিদায়ক ভাবে বলে, অনেক ভালো লাগে। ভেবেছিলাম একদিন লুকিয়ে আপনার সাথে যাব বলে খিকি করে হেসে দেয় আরোহী। রাজ একটু ফ্রু কুচকে বলে, আমার সাথে বলতে? আরোহী রাজের দিকে চেয়ে বলে, আপনি ছাড়া তো আমার কোনো বন্ধু নেই, আর আপনার সাথে কথা বলতে তো কেউ নিষেধ করে না, তাই আপনি নিয়ে গেলেও কেউ নিষেধ করতো না। রাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, আর আমি তোমার কোন দিক দিয়ে বন্ধু লাগি? সোজা ভাবে বলে দেয়, আপনার কাছে আমি হয়তো শুধু স্টুডেন্ট, আর আমার কাছে আপনি স্যারও বন্ধু, দুটোই। রাত্রি জুড়ে ফেসবুক ঘুরে বেড়াচ্ছে তুষার। হুট করে একটা মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। তুষার আনন্দিত চোখে চেয়ে মেসেজ করতে গিয়ে এর আগেই সুমাইয়া ইসলামের কথা মনে পড়লো তার। নিলয় যে বোকাটাই না বানিয়েছিল তাকে, এখন আর এইসব ফাঁদে পা দিচ্ছে না সে। জুলাই থাকুক রিকোয়েস্ট, তার চেয়ে বরং ফেসবুক ভিডিও দেখে সময় পার করাই ভালো। গল্প করে সময় কাটাতে রোশান কাছে গেলেও দেখে রিমা নামের কোনো মেয়ের সাথে কথা বলে। আবার ইদানিং নিবিড়ের কাছে গেলেও দেখে নীলার সাথে কথা বলছে। চারিদিকে সবার গার্লফ্রেন্ড আছে, নেই শুধু তার। রাতে ফেসবুকিং করে সময় পার করা ছাড়া আর কিছু করার নেই। রাজের কাছে বুদ্ধি চাইতে গেলেও রাজ বুদ্ধি দেয়। শহরের প্রতিটি অলিতে গলিতে গাছে দেওয়ালে একটা করে পোস্টার লাগাতে, যেখানে তুষারের বড় করে একটা ছবি ছাপিয়ে নিচে লেখা থাকবে জরুরি ভিত্তিতে একজন গার্লফ্রেন্ড আবশ্যক। সবচেয়ে ভদ্র ছেলেটা এই রাজও এখন তাকে নিয়ে মজা নেয়। পরদিন আরোহী তার বাবা মায়ের সাথে চলে গেল কক্সবাজার। জায়গাটা আরোহী সিলেক্ট করেছে। এদিকে প্রতিটা মুহূর্তে রাজ তাদের উপর নজর রেখেছিল ছদ্মবেশে। ওখানে গিয়ে একটা রিসোর্টে উঠলো তারা। রাজ গিয়ে সেই রিসোর্টের মালিয়ের সাথে কথা বলে। রাজের কিছু লোককে সেখানে ঢুকিয়ে দেয়। চুক্তি অনুযায়ী যতদিন আরোহী থাকে
একদিন হোক আর দুদিন হোক 3 দিন হোক, যে কয়দিন, সেই কয়দিন রাজের দেওয়া লোকগুলো এখানে ডিউটি করবে। আগে যারা ছিল তারা ছুটি কাটাবে এই 2-1 দিন। রাজ সেখানে সবাইকে বলে দিল সব ঠিকঠাকভাবে করতে, কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। আর বিশেষ করে আরোহী, তার মায়ের উপর নজর রাখতে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। সন্দেহজনক কিছু চোখে পড়লে যেন রাজকে ইনফর্ম করে তারা, কারণ নির্জনের অতি ভক্তি কিছুতেই স্বাভাবিক মনে করার মতো না। ছেলেটা খাবার নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় কয়েকবার টোকা দিয়ে বলে, ম্যাম, রুম সার্ভিস। এমন কয়েকবার বললে আরোহী এসে দরজা খুলে। ছেলেটা বলে, ম্যাম, আপনার খাবার। আরোহী একটু অবাক হয়ে বলে, একটু আগে তো আমি খাবারের কথা আরেকজনকে বলেছি, আপনি কে? ছেলেটার কণ্ঠটা একটু অন্যরকম, চিকন সুরে, কেমন নাক আর মুখ মিলিয়ে একটা আওয়াজ। মুখে গোঁফ ও দাড়ি দুটোই আছে, মাথায় একটা ক্যাপ। আরোহীর দিকে একটু হেসে বলে, জি ম্যাম, আপনি ঠিক ধরেছেন। এই রুমে অন্য কেউ সার্ভিস দেয়, বাট সে হুট করেই মাথা ঘুরে পড়ে অসুস্থ হয়ে যায়। এখন থেকে আমিই সার্ভিস দিব। আপনার কিছু প্রয়োজন হলে ডিরেক্ট আমাকে বলবেন। আমার নাম কোচি ম্যাম। কোচি নামটা শুনে একটু ভ্রু কুচকালো আরোহী। কোচি? কোচি আবার কারো নাম হয় নাকি? তবুও কুচকানো মুখ স্বাভাবিক রেখেই বলে, ঠিক আছে, ভেতরে দিয়ে যান। ছেলেটা একটু হেসে বলে, জি ম্যাম, থ্যাংক ইউ। আরোহী হেঁটে কিছুটা ভেতরে গিয়ে হুট করেই থমকে দাঁড়ায়। আবার পেছন ফিরে ছেলেটার দিকে তাকিয়ে বলে, ছেলে, আপনাকে কি আমি কোথাও দেখেছি? কেমন যেন চেনা চেনা মনে লাগে। ছেলেটা হেসে বলে, হয়তো এখানে আগে কখনো এসে আমাকে দেখেছিলেন ম্যাম। আরোহী চট করে বলে, কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। না, আমি আগে কখনো এখানে আসিনি, তবে আপনাকে আমার চেনা চেনা লাগছে। আপনি কে বলুন তো? ছেলেটা আবার দাঁত কেলিয়ে বলে, তাহলে ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। হয়তো কোথাও আমার মতো কাউকে দেখেছেন, তাই এমনটা মনে হচ্ছে। আসি ম্যাম, কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। নাম কোচি। আরোহী কেমন যেন কনফিউশনে আছে, যেন এই ছেলেকে কোথাও দেখেছে সে। আর বেশিক্ষণ না ভেবে নিজের মাঝে একটা বুঝ দিল যে হয়তো ওর মতো এমন অন্য কাউকে দেখেছিল, অথবা এটা তার মনের ভুল, এমন কিছুই হবে। এদিকে রুম থেকে বেরিয়ে নিজের দাড়ি ও গোঁফ কিছুক্ষণ হাত দিয়ে চেপে সামনে হাঁটা ধরল রাজ, যেন আরোহী বা তার ফ্যামিলি কারো কাছে কোনো সন্দেহ তৈরি না হয়। যাই হোক, এখানে লোক রেখে যাওয়ার পরও রাজের মনটা কেমন উস্কো খুস্কো লাগছিল। এতগুলো লোক ছড়িয়ে রাখার পরও কারো প্রতি কোনো ভরসা পাচ্ছিল না সে। কেমন অস্থির অস্থির লাগছিল তার। তাই আবার ফিরে এসে নিজে আরোহীর রুমের সার্ভিসে জড়িয়ে গেল। এবার ভালো কিছু হোক বা খারাপ কিছু হোক, নিজেই সামনে থেকে বুঝতে পারবে সব। রুশানের টিমের এতগুলো লোক মারা যাওয়ায় লাশগুলোকে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের লোকজন। কারো না সন্তান কাছে, কারো মা বাবা, স্ত্রী, আত্মীয় স্বজন কাছে। চারিদিকের কান্নাগুলো দোকান জুড়ে বাজছে তার। কাছের মানুষগুলো হুট করে এক রাতে এভাবে চলে যাওয়া, তা এমন নির্মম মৃত্যু, সব মিলে অদ্ভুত রকম এক কষ্ট জেগে উঠল তার ভেতর, যেই কষ্টে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া অন্য কিছুই করতে পারবে না সে। এদিকে উপর থেকে চাপ পড়েছে রুশানের উপর, যত তাড়াতাড়ি সব অপরাধী খুঁজে বের করো। যারা যারা এই হত্যা মামলায় জড়িত সবাইকে অ্যারেস্ট করতে মাথা ভর্তি চিন্তা নিয়ে একটা চেয়ারে বসে আছে রুশান। হাতে থাকা একটা টেনিস বল বারবার সামনের দেয়ালে ছুঁড়ে মারছে, আবার ক্যাচ ধরছে। এমন সময় তার সহকারী আজিম একটা ল্যাপটপ এনে রুশানের সামনে রেখে বলে, স্যার, আপনার কথা মতো ঘটনাস্থলের কাছাকাছি থাকা মেইন রোডের পাশের একটা বাড়ি থেকে গত রাতের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে নিয়েছি। এতে আমরা একটু হলেও বুঝতে পারবো ওই রাতে ওই জায়গায় কারা গিয়েছিল বা এর আশেপাশে কারা ছিল। রুশান চুপচাপ ল্যাপটপটা হাতে নিয়ে ফুটেজ অন করলো। রিপোর্ট অনুযায়ী জানা যায় যে মার্ডারগুলো হয়েছিল আনুমানিক 3টা থেকে 4টার মাঝে। তাই 1টা থেকে 4টা অবধি এই রাস্তায় কারা প্রবেশ করেছিল এটাই চেক করছে সে। তখন প্রচুর ঝড় বৃষ্টি চলছে, রাস্তা পুরোপুরি পরিষ্কার ছিল না। তবুও এর মাঝে একজন লোককে দেখা যাচ্ছে ফুটেজে, গায়ে রেইনকোট পরা আর মুখটাও পেঁচিয়ে রেখেছিল কাপড় দিয়ে। চেনার কোনো উপায় নেই, এত ঝড়ে বৃষ্টিতে এই রাস্তায় এছাড়া আর কেউই চলাচল করেনি। একজনই এসেছিল, তবে কে এসে তা অনুমান করার উপায় নেই। একে তো ঝড় বৃষ্টির কারণে ভিডিও পরিষ্কার বোঝা যাচ্ছিল না, তারপর লোকটা নিজেকে এমন করে আড়াল করে রাখা
তবে একা একা ওই জায়গায় গিয়ে সবকিছু ক্রস করে এতগুলো লোককে এভাবে হত্যা করা একজন লোকের পক্ষে এটা কিভাবে পসিবল? বিষয়টা মাথায় ঢুকছে না কারো। ওইদিকে নির্জন বিছানার রিল্যাক্স মুডে শুয়ে ফোনে কথা বলছে নিলয়ের সাথে। নির্জন ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, ওদের লোকেশন কোথায় পেয়েছিলে তুমি? নিলয় একটা হাসি দিয়ে বলে, আমার প্রতি মনে হয় আপনার কনফিডেন্স কমে গেছে আগের থেকে। নির্জন হাসি দিয়ে বলে, কনফিডেন্স তৈরি করো আবার চলে যাও, বিষয়টা কোনো ফ্যাক্ট না। মূল কথা হলো তুমি যতক্ষণ তোমার পারফরমেন্স ধরে রাখতে পারবে ততক্ষণ তোমার প্রতি আমার কনফিডেন্স ঠিক থাকবে। আর সব কাজে শুধু আস্থা রাখলেই হয় না, মাথা খাটিয়ে নিখুঁতভাবে কাজ করতে হয়, যেটা তুমি খুব ভালো পারো। তোমার প্রতি মোটামুটি কনফিডেন্স আছে আমার, শুধু নিজের পারফরমেন্স ধরে রাখার ট্রাই করবে। অল দ্য বেস্ট। নিবিড়কে ফোন দিয়ে বাইরে ডেকে আনে নীলা। নিবিড় রাস্তায় আসলে নীলা বলে এখন তার সাথে কোথাও যেতে হবে। নিবিড় আপত্তি জানালেও কোনো কথা শুনবে না সে। নীলা বাবার জন্য শপিং করবে আর নিবিড় তাকে হেল্প করবে। তাই আর কথা না বাড়িয়ে একটা রিক্সা ডেকে উঠে পড়ে নীলা, সাথে নিবিড়কেও তুলে নিল। নিবিড়ও নিরুপায় হয়ে চলে গেল নীলার সাথে। শপিং মলে হেঁটে হেঁটে বাবার জন্য জামা চয়েস করছে নীলা। এই নিবিড়, দেখো তো এখানে বাবার গায়ে কোনটা বেশি মানাবে। নিবিড় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে একটা শার্ট দেখিয়ে বলে, আমার চয়েস মতো এটা মানাবে ভালো, হয়তো তোমার পছন্দ আমার থেকে ভিন্নও হতে পারে। নীলা হেসে বলে, তোমার চয়েস আসলেই সুন্দর। এদিকে নিবিড়ের মাথায় ঘুরছে অন্য চিন্তা। নীলাকে নিয়ে এই প্রথম শপিং মলে আসলো। নীলাকে একটা গিফট দেওয়াটা মানে না দিলেও বিষয়টা কেমন দেখায়। এদিকে নীলার ডাকে এমনি বাসা থেকে বের হয়ে এসেছে, পকেটে খুচরো টাকা ছাড়া পুরোই ফাঁকা। এখন পকেট খালি বিষয়টা সেটা না, বিষয়টা হলো খালি পকেটে শপিং করার একটা পথ খুঁজে বের করতে হবে। নিবিড় পকেটে হাত দিয়ে চারপাশটায় কিছুক্ষণ হেঁটে নীলাকে বলে, তুমি আরো কিছুক্ষণ দেখো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলি নীলার কাছ থেকে সরে গেল সে। লেডিস ড্রেসগুলো দেখতে লাগলো এক এক করে। একটা ড্রেস দেখে পছন্দ হচ্ছে, তাও দাম 8,500। এদিকে পকেটে নেই 800 টাকাও। বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো নেবে। হঠাৎ করে একটা আইডিয়া চলে এলো তার মাথায়। দেখে এক ভদ্রলোক অনেক কিছু শপিং করে সেগুলোর রেখে আরো কিছু দেখতে গেল, আর সেখানে লোকগুলো সব জামার দাম হিসেব করে সেগুলো প্যাকেট করছে। নিবিড় চুপচাপ বিড়ালের মতো গুটি গুটি পায়ে হেঁটে তার পছন্দের হওয়া জামাটাও গিয়ে লোকটার শপিং করা জামাগুলোর মাঝখানে সাবধানে রেখে সরে গেল সেখান থেকে। আর লোকটা শপিং করা জামাগুলোর মাঝে ঢুকে গেল নিবিড়ের চয়েস করা জামাটাও। সেই হিসাবে দামটাও লোকটার হিসেবে ঢুকে গেল। লোকটা সবগুলো একসাথে নিয়ে বলে, টোটাল বিল কত হয়েছে? জি স্যার, 48,500 টাকা। লোকটা একটা কার্ড এগিয়ে দিয়ে পিনকোড দিয়ে দিল। সব শেষে লোকটা শপিং ব্যাগগুলো নিয়ে বের হওয়ার সময় নিবিড় লোকটার কাছে গিয়ে বলে, আঙ্কেল, একটা মিস্টেক হয়েছে, আপনি ভুল করে আমার শপিং ব্যাগটাও নিয়ে এসেছেন। লোকটা কিছুটা অবাক হয়ে ব্যাগগুলো দেখলে খেয়াল করে তার এতগুলো জামার মাঝে একটা লেডিস ড্রেস যেটা সে চয়েস করেনি। নিবিড় হেসে বলে, জি আঙ্কেল, ওইটাই আমার, আপনি হয়তো ভুল করে আপনার গুলোর সাথে নিয়ে এসেছেন। লোকটা এবার নিবিড়ের দিকে চেয়ে অপরাধী কণ্ঠে বলে, নিবিড়, আমি দুঃখিত বাবা, আমি ইচ্ছা করে এমনটা করিনি। ওখানে এতগুলোর মাঝে ভুলে তোমারটাও চলে এসেছে। তুমি মনে কিছু নিও না বাবা, আমি আসলেই খুবই দুঃখিত। একটা ভাব নিয়ে বলে ওঠে, আরে না 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 আঙ্কেল, এমনটা কেন বলছেন? ভুল তো আমাদের মানুষেরই হয়, তাই না? এটা কোনো বিষয় না, আমি কিছু মনে করিনি। আসি আঙ্কেল, ভালো থাকবেন। বলি আর দেরি না করে ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে গেল নিবিড়। নীলার কাছে এসে নীলা বলে, এতক্ষণ লাগে? নিবিড় তার ব্যাগটা পেছনে লুকিয়ে রেখে বলে, নীলা সরি, একটু লেট হয়ে গেছে। সামনের দিকে চেয়ে বলে, আচ্ছা চলো, সব কমপ্লিট। নিবিড় আর কিছু না বলে চুপচাপ চলে গেল নীলার সাথে। রিস্কায় উঠে নীলার জন্য নেওয়া জামাটা নীলার দিকে বাড়িয়ে দেয় নিবিড়। নীলা অবাক হয়ে বলে, আমার জন্য? নিবিড় মুচকি হেসে মাথা নাড়িয়ে বলে, নীলা নিবিড়ের দিকে চেয়ে বলে, কিন্তু তোমার থেকে আমি এটা কেন নিব? নিবিড় সিরিয়াস লুক নিয়ে বলে, তার মানে কি?
আমার দেওয়া কিছু কি তোমার কাছে কোনো মূল্য নেই? নীলা এবার কি বলবে ভেবে না পেয়ে বলে, আমি কি সেটা বলেছি নাকি? তাছাড়া তুমি স্টুডেন্ট মানুষ, অযথা কেন টাকা খরচ করতে গেলে? এটা তো সামান্য টাকা, আর তোমার সামনে তো এসব মাত্রই নগণ্য। আর আমার প্রিয় মানুষগুলো আমার কাছে এর চাইতেও বেস্ট কিছু ডিজার্ভ করে। মামা, তোমার কি টয়লেট চাপছে নাকি? এত তাড়াহুড়োর কি আছে? আস্তে আস্তে চালাও। নিবিড়ের কথা এবার রিস্কার গতি আরো কমিয়ে দিল চালক। নিবিড় একটু হেসে বলে, এবার ঠিক আছে। পাশ থেকে নীলা বলে, রিক্সা আস্তে চলতে বলার কারণ কি? নিবিড় যুক্তি দেখাতে বলে, তুমি বুঝতে পারছো না বিষয়টা। একটা কথা শোনোনি যে কখনো না পৌঁছানোর থেকে আস্তে পৌঁছানো ভালো। মানে হলো, বেশি তাড়াহুড়ো করতে গেলে তো যে কোনো সময় বিপদ ঘটতে পারে। রাস্তাঘাটে কত বিপদ হয় না, তার চেয়ে বরং ধীরে সুস্থে বাড়ি যাওয়া ভালো নয় কি? আধা ঘন্টা লেট হোক না, প্রবলেম কি? নীলা ভেতর ভেতর একটা হাসির আভাস রেখে বলে, আসল কথা কি এটাই নাকি অন্য কিছু? নিবিড় বিরক্তি ভঙ্গি নিয়ে বলে, কারো ভালো চাইলেও দোষ। এই মামা, তাড়াতাড়ি চালান তো। নীলা একটু হেসে বলে, না মামা থাক, দরকার নেই, ধীরে সুস্থেই যান। বলে নিবিড়ের দিকে তাকালো। নিবিড় চারপাশে চোখ বুলিয়ে নীলার দিকে চেয়ে বলে, পরিবেশটা খুব সুন্দর না? একদম এনজয় করার মতো। নীলা মুচকি হাসি রেখে বলে, খুব। ফুরফুরে বাতাসে সমুদ্র সৈকতটা আরো মনোমুগ্ধকর করে তুলল। চারিদিকে সব পর্যটক ছবি তুলতে ব্যস্ত, আরো এই চুপচাপ বসে দেখছে সব। মনটা আজ খুব ফুরফুরে। হঠাৎ চোখ পড়লো হোটেলের সেই ছেলেটার উপর, চুপচাপ সাগর পাড়ে বসে ডাব খাচ্ছে সে। কোচি ডিউটি ফেলে এখানে কি করছে? একটু ফ্রুকুচকালো আরোহী মায়ের কাছে গিয়ে বলে, মা তোমরা থাকো, এনজয় করো, আমি একটু চারপাশটা ঘুরে দেখি। আরোহীর মা তার হাত ধরে বলে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানে কিছু চিনিস তুই? আরোহী হেসে বলে, চিন্তা করো না মা, হারাবো না, আর হারালেও বাবা 2 মিনিটে খুঁজে বের করে ফেলবে। আরোহী গিয়ে কোচির সামনে দাঁড়ায়। কোচি আরোহীকে দেখে উঠে দাঁড়িয়ে বলে, আরে ম্যাম, আপনি কিছু লাগবে? যদিও আমি ডিউটির বাইরে কাউকে সার্ভিস দেই না, তবু আপনার কিছু লাগলে আমি এনে দিব। আরোহী তার দিকে চেয়ে বলে, না আপাতত কিছু লাগবে না কোচি সাহেব, তবে আমি যেখানে যাই সেখানেই আপনাকে দেখতে পাই। কেন, আপনি কি আমাকে ফলো করেন? কোচি একটু হেসে বলে, আরে না ম্যাম, আমিও সেটাই ভাবি, হুটহাট কিভাবে আপনার সাথে দেখা হয়ে যায়। আরোহী এবার ফ্রুকুচকে প্রশ্ন করে, আপনি কি পার্ট টাইম জব করেন? না হলে ডিউটি ফেলে এখানে আসলেন কিভাবে? কোচি একটু হেসে বলে, আসলে ম্যাম, আপনার রুমের দায়িত্বে যেহেতু আমি আছি, সেহেতু আপনি যতক্ষণ রুমে আছেন ততক্ষণ আপনার প্রয়োজনে পাশে থাকাই আমার ডিউটি। আপনি বাইরে আসলে আমার ডিউটিও অফ, তাই আমিও বাইরে চলে এলাম। আরোহী আবার একটু ফ্রুকুচকে তাকালো, এমন ডিউটিও হয় নাকি? যাই হোক, সে তো আর এত কিছু বুঝে না। মনে হচ্ছে বন্দি পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে, তাই প্রাণ খুলে ডানা চাপটিয়ে উঠছে সে। কুচি হাঁটতে হাঁটতে বলে, আরোহী আপনি কিন্তু খুব ভালো মনের একজন মেয়ে। মানে এত বড় ফ্যামিলির ছেলে মেয়েরা সাধারণত একটু অহংকারী হয়, আপনার মাঝে তা একদমই নেই। হাঁটতে হাঁটতে বলে, এত অহংকার করা ভালো না। এই সুন্দর ফুরফুরে প্রকৃতির মতো নিজের মনটাকে পরিষ্কার রাখলেই জীবন সুন্দর। কোচি একটু হেসে বলে, আপনার চিন্তা ভাবনা সুন্দর। আরোহী হাঁটতে হাঁটতে বলে, গতকালকের ব্যবহারে কিছু মনে করবেন না, হুট করে আপনাকে কেমন চেনা চেনা লাগছিল, তাই ওভাবে বলেছিলাম। এরপর বিষয়টা একটু ভেবে দেখে বুঝলাম আসলে আপনি আমার পরিচিত না। আমার হোম টিচারের সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে। কোচি এবার হেসে বলে, এটা আবার বলতে হয় ম্যাম? আমিও মাঝে মাঝে অনেক জায়গায় গিয়ে মনে হয় এটা আমার পরিচিত, ওটা আমার পরিচিত, কিন্তু কেউই আমাদের পরিচিত না। হয়তো পরিচিত কারোর সাথে চেহারার কিছুটা মিল থাকার কারণে এমনটা মনে হয়। আরোহী ফুরফুরে মনে বলে, জানেন আমার হোম টিচারের মনটা অনেক ভালো, আমার ভালো বন্ধুও সে। আমার আগে
পড়াতে ভালো লাগতো না, আমার আগে পড়তে ভালো লাগতো না। তার কাছে পড়া শুরু করার পর থেকে পড়তে কিছুটা ভালো লাগে আমার। তার দেয়া পড়া, হোমওয়ার্ক এসব কমপ্লিট করতেও এখন এক অন্যরকম ভালো লাগা কাজ করে। কচি হাঁটতে হাঁটতে প্রশ্ন করে, আরো ভালো পড়াতে পারে মনে হয়। বলে, সেটা ঠিক, বাট তার সাথে কথা বলতেও আমার ভালো লাগে। কয়দিন আগে অসুস্থ হয়ে গিয়েছিল, আমি নামাজ পড়ে কত দোয়া করেছি যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কেন যেন নিজেরও খুব কষ্ট হচ্ছিল তখন, কেমন কেমন জানি লাগছিল আমার। আরোহীর কথা শেষ হতে কচি থমকে দাঁড়িয়ে যায়। আরোহী পেছন ফিরে বলে, কি হলো? কচি ফোনটা হাতে নিয়ে বলে, একটা কাজ মনে পড়েছে আমার, এখন আসি ম্যাম, পরে কথা হবে। তুষার রাস্তার পাশ ধরে হাঁটছিল, একটা মেয়ে ডাক দেয় তাকে। তুষার ডানে বামে তাকিয়ে বলে, আমাকে বলছেন? মেয়েটা সামনে এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি আপনার সাথে একই কলেজে পড়ি, তাই আপনাকে চিনি আমি। তুষার একটু নার্ভাস হয়ে বলে, আচ্ছা এখন কেন ডেকেছেন সেটা বলুন। মেয়েটা সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমার নাম সাথী, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে চাই না, যা বলার সরাসরি বলবো। আপনাকে কলেজে দেখার পর থেকে কেন জানি আমার খুব ভালো লাগতো। এরপর আপনার এক ফ্রেন্ড নিবিড় ভাইয়ার কাছে আপনার বিষয়ে জানতে চাইলাম, সেও বলল আপনি খুব ভালো ভদ্র একটা ছেলে। আমি অনেক ভেবে দেখেছি আপনাকে আমার ভালো লাগে, তাই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্টলি বলছি আই লাভ ইউ। তুষার কয়েকবার চোখ কচলে নিজের গালে নিজে কয়েকটা চড় দিল। না, এটা তো স্বপ্ন না, বাস্তবে দেখছে সে। কিছুক্ষণের জন্য টাসকি খেয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা হাতে তুড়ি বাজাতে হোশ ফিরে তুষার এবার বলে, তার মানে কি আমরা রিলেশনে যাব? সাথী মুচকি হেসে বলে, তুমি রাজি থাকলে। তুষার এবার সাথীর হাত ধরে বলে, আমি রাজি, এবার এদিকে আসো আমার সাথে। সাথীও গেল তুষারের সাথে। তুষার তাকে একটা ফুচকার দোকানের সামনে বসিয়ে ফুচকাওয়ালাকে বলে, মামা যা যা চায় সব দিবেন বলে সাথীকে গিয়ে বলে, তুমি এখানে একটু ওয়েট করো, আমি শুধু যাব আর আসবো। সাথী মাথা কাত করে সম্মতি জানায়। প্রায় আধ ঘন্টা পর ফিরে এলো তুষার, হাতে একটা স্ট্যাম্প তার। এদিকে সাথী অপেক্ষা করতে করতে ক্লান্ত, একটু বিরক্তি নিয়ে বলে, কোথায় ছিল এতক্ষণ? তুষার প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত ভাবে স্ট্যাম্প আর একটা কলম এগিয়ে দিয়ে বলে, এখানে একটা সাইন করো। সাথী একটু অবাক হয়ে বলে, কি এটা? তুষার বলে, এটা একটা 100 টাকার স্ট্যাম্প, যেখানে তোমার নাম লেখা আছে, সাথে লেখা আছে তুমি নিজের স্ব ইচ্ছায় আমার সাথে রিলেশনে যাচ্ছ। যা কিছুই হোক কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না, তাই আমাদের সম্পর্ক টিকিয়ে রাখার সুবিধার্থে এই স্ট্যাম্পে তুমিও সাইন করে রাখো, আমিও সাইন করে রাখলাম। তুষারের কথা শেষ হওয়া মাত্র সাথী ঠাস করে একটা চর বসিয়ে দেয় তুষারের গালে। তুষার গালে হাত দিয়ে যেন বেকুব বনে গেল। তার দোষটা কি সেটাই ভেবে পাচ্ছে না সে। সাথী কাগজ ছিঁড়ে তুষারের মুখের উপর মেরে বলে, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যেটা প্রয়োজন তা হলো ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস, যা তোর মাঝে একটুও নেই। আমারই ভুল হয়েছে তোকে এসব বলে। তোদের মতো ছেলেদের ভালোবাসার কথা না বলে যদি অ্যাভয়েড করতাম, তখন ঠিক পেছন পেছন ঘুরতি, ফালতু যত সব। তুষার কিছুক্ষণ গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। সাথী চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর পেছন দৌড়াতে বলে, আমি শুধু সম্পর্ক টিকিয়ে রাখতে এমনটা করেছি, ডোন্ট অ্যাভয়েড মি সাথী, প্লিজ ট্রাস্ট মি। চোখে মুখে মারের দাগ নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে তুষার। রাস্তায় সাথীর পিছু নিয়ে বারবার সরি বলায় বিরক্ত বোধ করছিল সাথী। তখন কয়েকজন ছেলে বিষয়টাকে এভরিথিং মনে করে সামনে এগিয়ে আসে। তুষার তাদেরকে উদ্দেশ্য করে বলে, ভাই আমি কোনো ইফটেজার না, সে আমার গার্লফ্রেন্ড হয়। তখন একটা ছেলে সাথীকে ডেকে বলে, আপু আপনি চেনেন তাকে? বিরক্তি নিয়ে বলে, না ভাই, তখন থেকে আমাকে বিরক্ত করে চলছে। বলে সেখান থেকে হাঁটা ধরলো সাথী। পেছন থেকে তুষার কয়েকবার ডাক দিল, তাকালো না সে। এদিকে ছেলেগুলো তুষারকে চর থাপ্পড় ঘুষি মেরে টাকা ফোন সব নিয়ে সে তুষারের থেকে। মুখে মারের দাগ, চোখ লাল হয়ে আছে তুষারের। সাথে 4-5টা ছেলের একা ঝামেলা করেও লাভ নেই, উল্টা পাল্টা মাইর আরো কয়েকটা বেশি পড়বে। রাস্তার পাশে একটা ফোনের দোকানদার থেকে একটা ফোন নিয়ে নিবিড়কে ফোন দেয় সে। রাস্তার নাম বলে বিষয়টা জানায় যে কয়েকটা ছেলে তাকে মেরে ফোন টাকা সব নিয়ে গেছে। মেয়ে গঠিত বিষয়টা নিয়ে মার খাওয়ার হাস্যকর হলেও নিবিড়ের মাঝে এই মুহূর্তে হাস্যকর মনে হচ্ছে না। বন্ধুকে মেরেছে মানে বিষয়টা খুবই সিরিয়াস। নিলয় তখন
বসে বসে ফোন টিপছিল। আর রুশান দুপুরের দিকে বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। এই কয়েকদিন অনেক ধকল গিয়েছে তার উপর। নিলয়ের সামনে গিয়ে বিষয়টা জানায় নিবিড়। নিলয় ফোন পকেটে নিয়ে জুতা পরে নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতে নিবিড় বলে, রোশানকেও ডাকবো নাকি? নিলয় রুশানের দিকে একবার চেয়ে বলে, বাসায় ফেরার পর বলছিল প্রচুর মাথা ব্যথা করছে, এরপর থেকে ঘুমিয়ে গেছে, হয়তো ক্লান্ত, ঘুমাচ্ছে, ডাকার দরকার নেই, ঘুমে ডিস্টার্ব হবে। বলেই নিবিড়কে সাথে নিয়ে বেরিয়ে যায় নিলয়। প্রায় 15 থেকে 20 মিনিট পর সেখানে পৌঁছে গেল তারা। দেখে তুষার গাছের নিচে বসে একটা বেঞ্চিতে বসে আছে চুপচাপ। তুষারকে নিয়ে কিছুটা এগিয়ে গেল, দেখে কয়েকটা ছেলে ক্যারাম খেলছে। তুষার চোখের ইশারায় দেখিয়ে দেয় ওই ছেলেগুলো। নিলয় আর কিছু না বলে চুপচাপ সেখানে এগিয়ে গিয়ে একটা ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে ক্যারামের স্ট্রাইকার হাতে নিয়ে চুপচাপ কয়েকটা গুটি পকেটে মেরে শান্তভাবে বলে, আমি দেখিনি একটু আগে এখানে কি হয়েছে, আর শুনতেও চাই না। তুষারকে কে মেরেছে? ওখানের একটা ছেলে নিলয়ের দিকে চেয়ে বলে। সরি, তুই কে আর তোর কাছে কেন কৈফিয়ত দিতে যাব? নিলয় এবার ছেলেটার দিকে চেয়ে বলে, আমার বন্ধুকে মেরেছিস তাই আমার কাছে কৈফিয়ত দিবি? ওই ছেলেটা এবার হাসতে হাসতে বলে, শালা প্রতিশোধ নিতে আসছে। বলে নিলয়ের দিকে এগিয়ে আসলে নিজের সর্বশক্তি দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় নিলয়। আঘাতটা এতটাই জোরে ছিল যে ছেলেটা টাল সামলাতে না পেরে ছিটকে ক্যারামের বোর্ডটা নিয়ে নিচে পড়ে যায়। তা দেখে ওখানের আরেকটা ছেলে এগিয়ে এলেও তাকেও সেম ভাবে আঘাত করে। কিছুক্ষণের জন্য যেন শুধু ঠুস ঠাস শব্দ এলো সবার কানে। ছেলেগুলোর মাঝে চারজনই এক একটা চরকে নিচে পড়ে আছে। গালে হাত দিয়ে তাকিয়ে আছে নিলয়, তুষার, নিবিড়ের দিকে। কিছুক্ষণের জন্য যেন দুই কান দিয়ে কিছুই শুনছে না তারা, শুধু শোষো করে শব্দ শোনা যাচ্ছে কান দিয়ে। মাগরিবের আজান দিল একটু আগে, এখনো ঘুমিয়ে আছে রুশান। পাশে ফোনের রিংটোনটা, ঘুমটা কিছুটা হালকা হলো তার। ঘুমিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে চারপাশে ফোনটা খুঁজতে পেয়ে রিসিভ করে কানে তুলে আবার শিফট রইল সে। ওপাশ থেকে রিমা বলে, রুশান কোথায় থাকেন? কতক্ষণ ধরে ফোন দিয়েছি? ঘুমো ঘুমো চোখে বলে। ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। রিমা বিষয়টা হজম করে নিয়ে বলে, পরশু থেকে আমাদের এসএসসি এক্সাম শুরু, জানেন তো? রুশান ছোট্ট করে বলে। রিমা বলে, আসবেন না? রুশান এবার শোয়া থেকে উঠে বসে, মাথাটা এখনো ভার লাগছে, এক হাত তুলে বলে, আমি গিয়ে কি করব? রিমা একটু রাগী গলায় বলে, রুশান কি করবেন মানে? আমাকে সিট নাম্বার খুঁজে দেবেন? রামিম ভাইয়া কোথায়? সে খুঁজে দেবে সিট নাম্বার। ভাইয়ার তো অফিস আছে, সে সকাল সকাল বেরিয়ে যায়। আর আমার একটা ছোট্ট ইচ্ছা আছে। বলে, সেটা আবার কি? রিমা হেসে বলে, পরীক্ষার প্রথম দিন আমি আপনার সাথে হলে যাব, একটা বাইকে করে হিরো হিরোইনের মতো স্লো মোশনে কলেজে এন্ট্রি নেব আমরা। রুশান বলে, রিমা একদম দিতে যাবি নাকি শুটিং করতে যাবি? একটু বিরক্তি নিয়ে বলল, রুশান আরে শোনেন পুরো কথা। এরপর আপনি আমাকে সিট নাম্বার খুঁজে দেবেন। এরপর পরীক্ষা শুরু হলে আপনি বাইরে গিয়ে অপেক্ষা করবেন। এরপর আমার এক্সাম শেষ হলে আপনি আবার আমাকে নিয়ে বাসায় চলে আসবেন। এবারও তার সাথে তাল মিলিয়ে বলে, তারপর সবাই ভাববে রিমাকে তার বয়ফ্রেন্ড কত কেয়ার করে। এটা নিয়ে বাকি বান্ধবীদের সামনে একটা ভাবের উপর থাকবেন, তাই তো? রিমা একটা লজ্জা মাখা হাসি দিয়ে বলে, রুশানও এবার তার পাকা ধানে মই দেওয়ার মতো করে বলে, কিন্তু এটা নিয়ে এত ভাবনার কিছুই নেই। বাকিরা ভাববে ভাই তার বোনকে পরীক্ষার হলে নিয়ে এসেছে। রিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, মানে কি? আমার একটা রোমান্টিক মুডে বাহাত না ঢুকালে কি আপনার শান্তি হয় না? রুশান এবার একটা হাই তুলে বলে, ভাল লাগে। রিমা এবার বিষয়টা বাদ দিয়ে বলে, আসবেন কিনা বলেন? রুশান বলে, দেখে আসতে পারি কিনা। এখন পড়া বাদ দিয়ে এত পকপক করছিস কেন? ফোন রেখে পড়তে বস। রিমা এবার বিষয়টা বাদ দিয়ে বলে, রুশান বলে। বলেই ফোন রেখে দেয় রুশান। রিমা কয়েকবার হ্যালো হ্যালো করে নিজের মাঝে ধাপছুচ একটা শব্দ উচ্চারণ করে বসে থাকে পড়ার টেবিলে। মাকে রুমের দিকে এগিয়ে আসতে দেখে ফোনটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বই খুলে পড়তে শুরু করলো স্যার। যেন একদিনে বিদ্যাসাগর হয়ে যাবে। নির্জন আর নিলয় বসে আছে একসাথে। নিলয় কম্পিউটার নানা ডকুমেন্টস ঘাটাঘাটি করছে আর তার পাশেই বসে তা দেখে যাচ্ছে নির্জন। ঘাটতে ঘাটতে নির্জন
একটা বিষয় লক্ষ্য করে নিলয়কে বলে, কোম্পানিগুলো ভিন্ন হলেও সব জায়গায় এক লোকেরই সাইন, আর তা হলো ইকবাল সানি। নিলয় স্ক্রিনে চোখ রেখে বলে, হ্যাঁ সেটাই তো দেখছি। নির্জন একটু ভাবান্তর হয়ে বলে, নিলয় এই ইকবাল সানি কয়টা কোম্পানি পরিচালনা করে? আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করে বলে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন? নির্জন নিলয়ের দিকে চেয়ে বলে। না, কি সেটা? নিলয় স্ক্রিনের দিকে চেয়ে থাকা অবস্থায় বলে, নির্জন এই ইকবাল সানির নামে যা যা পরিচালিত হচ্ছে তা কিছুই আসলে ইকবাল সানির নয়। রাজ চৌধুরী নামের কোনো ব্যক্তির হয়ে সব জায়গায় কাজ করছে এই ইকবাল সানি। এই রাজ চৌধুরী আবার কে? অবাক হয়ে বলে। নিলয় এবার কম্পিউটার রেখে নির্জনের দিকে চেয়ে বলে, ইকবাল সানিকে দিয়ে সব কাজ করাচ্ছে। নিজে কখনো সামনে আসেনি, হয়তোবা দেশে বাইরে থাকে, নয়তো নিজের পরিচয় হাইটে রেখে পরিচালনা করে সব। তবে তার সব কোম্পানির প্রোডাক্টই এখন মার্কেট জুড়ে। নির্জন এবার হেলান দিয়ে বসে বলে, এমন লোক যার পরিচয় এখন আমাদের হাতে আসেনি। নিলয় এবার হেসে বলে, আসল মালিককে খুঁজে পাচ্ছি না বলেই তো কোম্পানিগুলো এমন তৈ করে উঠছে। ইকবাল সানিকে কিছু করেও লাভ নেই, কারণ এসব কিছুতেই তার না। আবার এখানে আরেকটা পয়েন্ট আছে, ইকবাল সানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন লোক দিয়ে পরিচালনা করায়। তারা জানে তারা ইকবাল সানির হয়ে কাজ করছে, বাট ইকবাল সানি নিজেও কাজ করছে অন্য কারো আন্ডারে। নির্জন এবার একটু ভাবান্তর হয়ে বলে, রাজ চৌধুরীকে আর কোথায় থাকে? এসব তথ্য কালেক্ট করার চেষ্টা করো, পারলে তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করো, কোনোভাবে কোনো খোঁজ পাওয়া যায় কিনা দেখো। নিলয় এবার উঠে বলে, আপাতত ইকবাল সানির সাথে কন্ট্যাক্ট করছি আমি, আর দেখি তার থেকে কিছু জানা যায় কিনা। পরদিন ইকবাল সানির সাথে একটা মিটিং একাকি ব্যবস্থা করলো নিলয়। যদিও একদিনের মাঝে এটা করা সহজ কাজ ছিল না, বাট নির্জনের কাছেও এইসব অসাধ্য নয়। ইকবাল সানির কিছু আলোচনা শেষ হলে নিলয় চেয়ারে হেলান দিয়ে বলে, আমি মূলত এইসব কোম্পানির মালিকের সাথে কন্ট্যাক্ট করতে চাইছি, যার কারণে আপনার কাছে আসা। ইকবাল সানির একটু মুচকি হেসে বলে, সরি মিস্টার নিলয়, আপনি হয়তো একটা কথা জানেন না যে আমাদের স্যার মানে রাজ চৌধুরী তাদের সাথেই দেখা করে যাদের সাথে সে নিজে দেখা করতে চায়। তাই এই ক্ষেত্রে আমি কিছুই করতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করা কিছুই করার নেই আমার।